গল্পকরণে আপনারা শুনছেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা গল্প নৃশংস। নৃশংসের দ্বিতীয় পর্ব আজ। ফাঁস দিয়ে মানুষ মারার সহজ কৌশল সাধু শিখেছিল হরিণ মারার বাহাদুর শেখের কাছে। তখন তার বয়স কতই বা, বড়জোর 18-19। সাধু তখনও নেহাত ছিচকে চোর। সাধু সন্ন্যাসী পেলে তার সঙ্গে জুটে যেত, পারফরম্যান্স খাটত, গাঁজা টানত। তবে নেশাভান তার বরাবরই ভালো লাগে না। শুধু সন্ন্যাসীর সঙ্গে তার ওই ভাব দেখেই লোকে তাকে সাধু বলে ডাকতে শুরু করেছিল। সাধু কিন্তু বেশ কয়েকটা দিন সেবা টেবা করে শেষে তার লোটা বা কম্বল লুটি নিয়ে কেটে পড়ত। কালু মুখুজ্জের ছেলে বলে গায়ে তার কেউ বড় একটা হাত মেলায়নি তার সাথে। জাতিদের মুখ চেয়ে অন্তত খাতির করত সবাই। হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দিত, মারধর যা কিছু খেয়েছে তা অন্য জায়গায়। একবার বহরমপুর সিনেমা হলের ভিড়ে হাট ছিঁড়তে গিয়ে খুব মার খেয়েছিল, কিন্তু বরাবর ওই এক বরাত জোর, ওই যে বারুজ্যের মেয়ে সীসা যেমন বলেছে, সুন্দর মুখের জ্বর সর্বত্র। তাই শেষ অবধি লোক ভুল লোকে মারা হচ্ছে ভেবে জনতার একাংশ তাকে বাঁচিয়ে দিয়েছিল। সেই থেকে সাধু পারতপক্ষে ভিড়ে হাত চালাতে যায় না। এক গ্রীষ্মের দুপুরে সাধুর হাত নিষ্পিস করছিল। পয়সা করে একেবারে নেই, জামা জুতো ছিঁড়ে গেছে। জাতি আত্মীয় স্বজন তাই বলে সে হাত পাতবার পাত্র নয়। ঘুরতে ঘুরতে সুজা চলে গিয়েছিল মুসলমান পাড়ায়। গায়ের শেষে বাড়ি ছিল বাহাদুরের। বাহাদুরের চোর ডাকাত হিসেবে যেমন বদনাম, তেমনি লাঠিয়ার আর খুনোখুনিতেও ওস্তাদ সে লোক। জীবনে অনেকবার জেল খেটেছে। বাহাদুর তার বাবা কালু মুখার্জির বড় অনুচর ছিল। মাঝে মাঝে বাহাদুর দুঃখ করে বলতো, ভাগ নেই, এখন শিয়ালের রাজ্যের বাবা সাধু, শুধু শিয়াল। সাধু বুঝতে পারত না, তাকিয়ে থাকত। প্রৌঢ় বাহাদুর তার বিশাল শরীর আড়মোড়া দিয়ে হাই তুলে বলতো, বুঝলি রে বাবা, আমাদের রাজার বড় অভাব, তুই রাজা হবি বাপের মতো। সাধু ঘাড় নাড়ত। ঘাড় তো নাড়ছিস রে বাবা, পারবি মানুষ মারতে? সাধু ফের ঘাড় নাড়ত। তুই বেটা তো ছিচকে, যা ভাগ। যদি কোনোদিন বাপের মতো মানুষের পেটে ছোলা চালাতে পারিস, চলে আসিস, মাথায় তুলে নেব। সাধু টের পেত জীবনের এই একটা লাইন আছে বটে, এই লাইনটা বেশ ভালোই, কিন্তু সাহস হয় না যে। দূরের সুন্দর ঝকমকে কিছুর মতো এক পৃথিবী তাকে হাতছানি দিত। সাধু সেদিন বাহাদুরকে এরকম কিছুই বলতে গিয়েছিল। নিঝুম খা দুপুরবেলা, পুকুর পাড়ে বাহাদুরের বাড়িটা, চাচা বলেই ডাকত লোকটাকে। ডাকতে ডাকতে বাড়িতে ঢুকে পড়েছিল সাধু। দেখল বাহাদুর বসে আছে দাওয়ায়, একজন অচেনা লোকের সঙ্গে গল্প করছে। সাধুর মনে হয়েছিল বাহাদুরের চোখে মুখে যেন চাপা কি চাঞ্চল্য চন্মন করছে। সাধুকে দেখে সে ইশারায় বসতে বলেছিল। অচেনা লোকটাও মুসলমান, কিন্তু পোশাক আশাক দেখে শুধু টের পেয়েছিল পয়সাওয়ালা লোক। চোখে সুরমা টেনেছে, দাড়িতে বোধ হয় আতরও দিয়েছে। মাঝ বরাবর সিথি করা বাবরি চুল, তেল চকচক করছে, গোফটা কামানো, ঠোঁট পানের রঙে টুকটুকে। একটা সাদা ঢোলা হাতা পাঞ্জাবি আর চেক লুঙ্গি পরা লোকটাকে অবাক করে দেখছিল সাধু। ওর কাঁধে একটা মস্ত ডোরাকাটা হলদে রুমাল রয়েছে। এদেশে মুসলমানরা পয়সা কড়ি থাকলে এমন পোশাকই পছন্দ করে, সাধু তা জানে। লোকটার পিঠের দিকে একটা গাঁটরিও এতক্ষণে নজরে পড়ল তার। বাহাদুর বলেছিল, দেখছ কি ঠাকুরমশাই, খুবই বড় মহাজন উনি। বাড়িতে 3খানা রেশম তাঁত আছে, চাষাবাদও আছে। আতাইনগরের নাম শুনেছ? সেখানকার লোক। আজ কপাল গুনে আমার মেহমান হয়েছেন। মেহমান মানে অতিথি, সাধু তা জানে। সাধু বলেছিল, আদাব মিয়া সাব। লোকটা হাত তুলে আদাব নিয়েছিল। বাহাদুর বলেছিল, জঙ্গিপুরে আলাপ হয়েছিল এনার সঙ্গে, ভাব হয়েছিল খুব,
আমার মামুর বাড়ির উনি মেহমান ছিলেন সেদিন। বুঝতেই পারছো ঠাকুরমশাই, রেশমের থান বেচতে যান নানা জায়গায়। তা সেবার বলেছিলাম যাবেন হরিরামপুরের দিকে, ভালো ব্যবসা হবে। আমার ভরসায় উনি দেখছি চলে এসেছেন। লোকটা বলেছিল, হ্যাঁ বলো ভরসা, এখন আপনার দোস্ত। এদিকে কখনো আসেনি, কথা মতো এলাম। সাধু এদিক ওদিক তাকিয়ে বলেছিল, চাচি কই? ও শালি গেছে বাপের বাড়ি বলেই বাহাদুর হেসে উঠেছিল। দোস্ত মাফ করবেন, আমার মুখটা কিন্তু এরকমই, 2-4টা খিস্তি না করে থাকতে পারে নে, অভ্যেস। লোকটাও হেসেছিল, কিন্তু বোঝা যাচ্ছিল সে পারতপক্ষে কথা বলার পাত্র নয়, বেশ ভদ্র এবং সরল মানুষ। বাহাদুর ফের বলেছিল, তা এখন কি করি? দেখ তো বাবা, মেহমানের খাতির তো করতে হবে। মা গিয়ে আর সময় পেল না বাপের বাড়ি যাবার। লোকটা শর্ত ব্যস্ত হাত নেড়ে বলেছিল, না না দোস্ত, ভাববেন না, দেশ বিদেশে ঘুরে বেড়ানোর অভ্যেস, সবখানে মানিয়ে চলতে পারি, কোনো তকলিফ হবে না, আল্লাহর কসম। তা চাল ডালও তো সেদ্ধ করতে হবে নাকি? ও দোস্ত, এবারে হাতে মুখে পানি দেন, মুড়ি আছে দিচ্ছি, নাস্তা করুন, চলুন ঘাট দেখিয়ে দিই। একটু পরেই লোকটাকে খিকরির ঘাট দেখিয়ে দিয়ে বাহাদুর একা ফিরে এলো। তারপর তার মুখ দেখে অবাক হয়ে গিয়েছিল সাধু। বাহাদুরের চোখে একটা বনুপ ভাব ফুটে উঠেছে। শিকারী বাঘের মতো চঞ্চল সে। ফিসফিস করে বলেছিল, তোকে দেখে সাহস হলো, চুপচাপ বসে দেখে যা কি করি, দরকার হলে সাহায্য করবি। আর শোন বাপ, সদর দরজার হুড়টুকু চেপে দিয়ে আয়। সাধু কিছু না ভেবেই যন্ত্রের মতো হুকুম তামিল করেছিল। বাড়িটা পাঁচিলে ঘেরা, পাঁচিল বেশ উঁচু, আশেপাশে কোনো বাড়ি নেই, ঘন নিম্বন আছে। সাধু দেখেছিল বাহাদুর ঘর থেকে একটা মাফলার বের করে গেঞ্জি তুলে কোমরে জড়ালো। মাফলারটা কি হবে বুঝতে পারছিল না সে। লোকটা বিড়বিড় করে সম্ভবত আরবি ভাষায় মন্ত্র পড়তে পড়তে ঘাট থেকে ফিরেছিল। বলেছিল, জোহরের দুপুরের নামাজটা সেরে নেই দোস্ত, ঘাটে অজু প্রক্ষালন করে এলাম, নামাজের আসন দেন একটা। বাহাদুর ঘর থেকে সুদৃশ্য মাদুর এনে দিয়েছিল। দাওয়ায় সেটা বিছিয়ে লোকটা নামাজ পড়তে ব্যস্ত হয়েছিল। সাধু তখন অবশ হয়ে বাহাদুরকে দেখছে। বাহাদুর লোকটার পেছনে দাঁড়িয়ে মাফলারটা কমর থেকে খুলেছিল। তারপর যেমনি লোকটা মাটিতে মাথা ঠেকে উঠতে যাচ্ছে, আচমকা পেছন থেকে ফাঁস পরিয়ে দিল। আহা, সে কি ভয়ঙ্কর মনে হয়েছিল সাধুর! অমন করে চোখের সামনে মানুষ মারতে কখনো সে দেখেনি। যদিও পুলিশের গলিতে বাবা কালু মুখুর্জের রক্তাক্ত লাশটা সে একবারের জন্য দেখেছিল, দেখেও কিছু মনে হয়নি তার। কিন্তু এখনও সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে সাধু তেমনি অবশ হয়ে যান। বাহাদুর লোকটার বুকে বসে আছে, দুহাতে মাফলার কষে ধরেছে, আর লোকটার জিভ চোখ ঠেলে বেরিয়ে পড়েছে, পা দুটো কাঁপছে। বাহাদুর চাপা গলায় ব্যস্তভাবে বলেছে, এ শালা, হাত দুটো ধর শিগগিরি। সাধু তাই হাত দুটো নিয়ে সামলাতে ব্যস্ত, পারছে না, ভীষণ নড়ছে। এখনো এই দৃশ্য তার চোখে ভেসে ওঠে। সে ভয়ে চোখ বুজে ফেলে। লাশটা ঘরের মেঝে 7 হাত গর্ত করে পুঁতেছিল দুজনে। গ্রীষ্মের প্রচণ্ড গরম, ঘরের কোনো জানালা নেই, লাশটার কোনায় ঠেকে পড়ে আছে। সেই মেঝে একদিন বাহাদুর জ্বরে ভুকে শেষ নিঃশ্বাস ফেলেছিল। তার বাঁজা বউটা কি জানত একটা গোরস্থানে তারা শুয়ে থাকে? সাধু দেখেছে, ওখানেই হাত পা ছড়িয়ে বসে চাচি পান্তা খাচ্ছে, লঙ্কা আর পেঁয়াজের ঝালে চোখে জল বেরোচ্ছে, হাপুস হুপুস শব্দ করে খাচ্ছে সে। এ মাগি, আর কতক্ষণ খাবি? উঠে আয় বলছি। শুনছ ঠাকুর, তোমার চাচার মুখের বলি। চাচির চেহারা ছিল ভারী সুন্দর, বয়সও তুলনায় কম। পীড়িত করে ডাকাতকে বিয়ে করে বেচারার ভোগান্তি।
আবার নিকে করতেও পারত, করেনি। শেষ বয়সে ভিক্ষে করে বেড়াতো, তারপর পাগলি হয়ে যায়। সাধু ভাবে, তাহলে কি চাচিও অমন করে মানুষ মারতে দেখেছিল? তা না হলে খেপে গেল কেন? বাহাদুরের ভিটে এখন ঘুঘু চড়ছে, নিম গাছের জঙ্গল গজিয়েছে, ওদিকে পা বাড়াতেই সাধুর ভয় করছে। তবে ফাঁসের ব্যাপারে বাহাদুরই তার গুরু। কিভাবে ফাঁস লাগাতে হয়, বুকের কোথায় হাঁটুর চাপ দিতে হয়, তলপেটে ফুটো করতে হয় কেন, সব শিখেছিল সে। তারপর সাধুর প্রথম শিকার গাঙ্গুলি বাড়ির বুড়ি ক্ষেমা ঠাকুরন। একলা থাকত, মেয়ের বিয়ে দিয়েছিল বহরমপুরে, কিন্তু বাড়ি আর সামান্য জেত জমা ছেড়ে কিছুতেই সেখানে জামাইয়ের কাছে থাকতে চায়নি। আসলে সাধুর হাতে মৃত্যুটাই ছিল। ঝিরঝিরে বৃষ্টির রাতে বাহাদুর আর সাধু গেল। সাধুই ডাকল, ঠাকমা, ও ঠাকমা। বুড়ি সারা রাত জেগে থাকত, সারা দিল, কে রে? আমি গোপীনাথ, ঠাকমা। এত রেতে কেন রে বা? তোমার জামাই এসেছে গো ঠাকমা, অন্ধকারে আসতে পারছিল না, বললে পৌঁছে দাও, নিয়ে এলাম। বুড়ি তক্ষুনি দরজা খুলল, আর যা হবার হয়ে গেল। এই লাশটা ফেলেই চলে আসতে হয়েছিল। টাকা সামান্য পাওয়া গিয়েছিল, অলংকার খুঁজে কিছু পায়নি। সাধুর দ্বিতীয় শিকার, কিন্তু একা একা। ফুটফুটে একটি 9-10 বছরের মেয়ে বেড়াতে এলো মামা বাড়িতে। হিরো মুখুজ্জের ভাগ্নি, ভারী সুন্দর চেহারা। সাধুর জ্ঞাতি ভাই হিরো, তাই সাধু হলো মামা। সাধুকে চোখে চোখে রাখলে কি হবে? বাড়িতে খাটাখাটুনি পড়লে সাধু 10 জনের কাজ একা করে দেয়। শুধু দুটো খেতে দিতে এত বেশি কাজ পাওয়া যায় বলে তার খাতির। হিরুবাবুর বড় মেয়ের সেবার বিয়ে লেগেছিল, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন গমগম করছে। সাধু গলদ ঘর্ম খেটে দাঁড়াচ্ছে। গা ভরা অলংকার পরে মেয়েরা ঘুরছে দেখে তার লোভ নিশ্চয় হয়েছিল, কিন্তু হিরুবাবুর দজ্জাল স্ত্রী সাধুকে শুনিয়ে শুনিয়ে মেয়েদের হুঁশিয়ারি দিলেন কেন? এতেই সাধুর দুঃখ হয়েছিল। মেয়েরা গয়নাপত্তর পরে বেড়াচ্ছে, খেয়াল রেখে চলো, আমাদের গায়ের বড্ড বদনাম। ব্যাস, সাধুর অভিমান হল, কিন্তু চেষ্টা চরিত্র করেও সুবিধা করতে পারল না কিছু। সব মেয়ে যেন কিভাবে টের পেয়ে গেছে এই খাটিয়ে ছেলেটার মতলব ভালো না। কাজ ঘেঁষে দাঁড়ালে মেয়েরা ত্রস্ত হয়ে ওঠে, কেমন চোখে তাকায়। গিন্নি নির্ঘাত তার নামেই আড়ালে সাবধান করে দিয়েছে। ভাড়ারে মশলা আনতে সাধু দৌড়ে গেল। হঠাৎ এক মহিলা তাকে দেখে বলে উঠল, বারবার এমন কাজ বাবা তোমার, এসে খালি গায়ের উপর পড়ছো কেন তখন থেকে? ছেলেদের কাজ বাইরে, এখানে কি এত? সাধু হিরুবাবুর কাছে হাউমাউ করে কেঁদে ফেলেছিল। হিরুবাবু গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। যে যা বলেছে বলুক না, ছেড়ে দে, বিয়ে বাড়ির ব্যাপার, নানান লোকে নানান কথা বলবে, বলুক। সাধুর মনে তখন বাস্তু সাপটা ফুঁসছে। যত ভাবছে মিছিমিছি কাঁদতে গিয়েছিল হিরুদার কাছে, তত নিজের উপর ক্ষেপে যাচ্ছে সে। পরদিন সকালে ভাব জমে গেল সেই 9-10 বছরের ফ্রক পরা মেয়েটির সঙ্গে। গলায় চেন, কানে রিং, হাতে দুগাছা বালা। সে মামা মামা করে অস্থির। মামা তাকে আখ খাওয়াতে নিয়ে গেল। কেউ লক্ষ্য করেনি ব্যাপারটা। ও মামা, এই যে জঙ্গল দেখছি। হ্যাঁ, জঙ্গল তো বটেই, শিয়াল গর্ত দেখবে, অনেক ছানা আছে। তাই নাকি মামা? শিয়াল পোষা মানে না? মানে বই কি, পুষবে, চলে এসো, এক্ষুনি ধরে দিচ্ছি। তারপর আখের বনে একটু ধস্তাধস্তি হল। এক ঝাঁক চড়ুই ভয় পেয়ে ফরফর করে উড়ে পালালো। সেবার হরিণ মারার পূর্ব মাঠে 70 বিঘে জমিতে আখ ফলানো হয়েছিল। ফাল্গুন মাস, সবে আখ কাটা শুরু হয়েছিল। ধরা পড়ার চান্স ছিল, কিন্তু সাধুর কপাল। লাশটা পুকুরে দামের নিচে ডুবিয়ে দিয়েছিল সাধু। তারপর নিরীহ চেহারায় ফিরে এসেছিল। দুপুরের পর খোঁজ শুরু হলো। কে বলল,
আগের দিন ছেলেমেয়েরা দল বেঁধে মাতৃর পুকুরে পদ্ম তুলতে গিয়েছিল। সেখানে গিয়ে ডুবে মরেনি তো? ছেলেমেয়েরা সবাই বলল, আজকেও যায়নি পদ্ম তুলতে, তবে সেই পুকুরে খোঁজখবর করা হলো। লাশটা বেরিয়ে পড়ল। হ্যাঁ, পদ্ম তুলতে ডুবেছে মেয়েটা। কিন্তু হাতের গলার কানে শোনা ছিল যে। ওর মা ডুকরে কেঁদে বলল, কেউ তাহলে ডুবিয়ে মেরেছে গো। আশ্চর্য সাধুর বরাত। মাঠের পুকুরে যারা খোঁজ করতে গিয়েছিল তারা বাড়ির মুনিশ মহিন্দার, হরি কৈতব, সতীশ বাউরি আর ফজল শেখ। ওদের উপর সন্দেহটা পড়ল। পদ্ম তুলতে ডুবেছে মেয়েটা, তবে লাশ থেকে ওরা তিনজনের গয়নাগুলো হাতিয়েছে, নইলে হিরু মুখুর্জের ভাগ্নিকে ডুবিয়ে মারার সাধ্য কার হবে? এছাড়া সে অচেনা লোকের সঙ্গে কখনো যাবেই বা কেন? সাধু তখন ব্যস্ত হয়ে আলু কাটছে, বলছে, ভাগ্যিস সারাদিন তরকারি করছি, কি বলো সত্যদা? সত্য ঠাকুর গামছায় নাক মুছে খুন্তি নাড়তে নাড়তে বলল, সাধু, ছিলিম সাজি, মগজ খালি লাগছে, এলাচ গুরু মেশাবে বেটা। হরি সতীশ ফজলকে জমিদারের কাছারিতে নিয়ে গেল, নাকি বেদম পেটানো হয়েছিল, তবু কবুল করেনি। তারপর ব্যাপারটা ওখানেই চাপা পড়ে গিয়েছিল। দৃশ্যটা এখনো চোখে ভাসে সাধুর। আখের জমির মধ্যে ঘন ছায়ার আঁকিবুকি, কুকুর শোকো নামে এরকম চ্যাপটা পাতাওয়ালা গুল্ম গজিয়েছে। তার ফুলগুলো নীল। সেই নীল ফুলের পাশে ভিজে মাটিতে শুয়ে আছে ফ্রক পরা একটা মেয়ে, নাক আর কষার কালো রক্তের ক্ষীণ ধারা। সাধু তাকিয়ে তাকিয়ে দেখে, মনে মনে বলে, বড় পাজির জায়গায় এই পৃথিবীটা, তার চেয়ে দিব্যি ঘুমো খুকি, ঘুমের মতো সুখ আর নেই। সাধুর কি কষ্ট হয়? মোটেও না। সে বৈজ্ঞানিক বুঝলে আরও বলে, আরে বাবা, হতোটা কি শুনি? আর কবছর পরে তো বিয়ে হতো, কার বাড়ি গিয়ে ঘর কান্না করতে, নাকের জলে চোখের জলে হতো, ছেলেপুলে বিয়ে তো ব্যাস। তারপর বুড়ি হয়ে হাতে হাত পরিয়ে পাকিয়ে জমের বাড়ি চলে যেতে, তার চেয়ে মন্দটা কি হলো? তবু কি আছে মনে, মাঝে মাঝে কত নির্জন দুপুরে, কত অন্ধকার কিংবা জ্যোৎস্নার রাতে একলা যেতে যেতে চমকে উঠে পিছু ফিরেছে সাধু। কে ফিসফিস করে ডাকল না, মামা, ও মামা। সাধু হেরে গলায় অমনি গান ধরে উঠেছে, হে, কে যাই গো? আমি সাধু, গোপীনাথ গো, কালু মুখার্জির ছেলে। ও, যাও বাবা, যাও। অমন ছেলেকে কেউ ডেকে বিপদ বাড়াতে চায় না। যেখানে যাচ্ছে চলে যাক, ওর জন্য কারো মাথা ব্যথা নেই। এরপর সাধু আবার মানুষ মেরেছিল। এবার কিন্তু ফাঁস লাগিয়ে নয়, চাকু মেরেছিল। পয়সাও পেয়েছিল অনেক, নগদ 50টা টাকা বকশিস পেয়েছিল। এতে তার গরজ ছিল শুধু ওই বকশিসের। কিছুদিন এলাকায় বাহাদুরের চেলাদের সঙ্গে মিশে ছোটখাটো ডাকাতিতে হাত পাকিয়েছিল সে। তার ফলে পুলিশের খাতায় তার নামটা কিভাবে উঠে যায়। বারকতক থানায় গিয়েও মারধরও করা হয়েছিল। হিরুবাবুর লোক লজ্জা খাতিরে তাকে ছাড়িয়ে এনেছিল, কিন্তু দারোগাবাবুর হুকুম, তাকে প্রতিদিন সন্ধেবেলায় থানায় হাজিরা দিয়ে আসতে হবে। সাধু বিপদে পড়ে গেল। ডাকাত দলের সঙ্গে ভিড়ে যাওয়ায় তার পুরো সাই ছিল না। অনিচ্ছা সত্ত্বেও ঢুকে পড়েছিল। দল বেঁধে কিছু করতে তার ভালো লাগে না। সে একা থাকত, একা নিজের হাতে কাজ করতেই সে ভালোবাসে। কেউ তার উপর হুকুম করুক, অন্তত দুটো খুনের পর সে এটা বরদাস্ত করতে রাজি ছিল না। তার অহমিকায় বাধ্য। এখন ডাকাত দলের পাল্লায় পড়ে এ হাজিরা দেয়া তাকে খুব কষ্টে ফেলেছিল। দারোগা বাবুটির আবার নানান অভ্যেস। সাধুকে পা টেপাতেন মশারির ভেতর, ফচকেমও করতেন কিছু কিছু। সাধুর অসহ্য লাগত। বলতেন, বাড়ি গিয়ে কি করবি রে বেটা? এখানে রাতটা কাটিয়ে যা, খাওয়া দাওয়া করবি, ঘুমোবি। সাধু জানত তাকে কেন থাকতে বলেছেন উনি। সে পুরুষ মানুষ, ওইসব ফচকেমি তার বরদাস্ত করা হবে কেন? রাতে থাকেনি সে কোনো দিন।
কিন্তু একবার তাকে থাকতেই হলো। মুসলমান পাড়ায় এক প্রোরকে সে বাহাদুরের মতো চাচা বলতো। ওই লোকটা ডাকাত ছিল না, নিতান্ত ভালো মানুষ, টাকার কুমির বললেও চলে। ওই বয়সে সে আবার একটা নিকে করেছিল। ওই বউটি কিন্তু অনেক স্বামীর ঘর করা ধরিবাজ মেয়ে। আগের পক্ষের ছেলেপুলেরা পৃথকান্ন, সম্পত্তি তাদের নামে অবশ্যই লিখে দিয়েছিল সে। বাকি বিঘে 19 নিয়ে নিজের নামে রেখেছিল। হঠাৎ ওই লোকটা, নাম উসমান আলী, কিভাবে টের পেয়ে গেল তার নতুন বিবি নষ্ট মেয়ে মানুষ। তখন দিনরাত্রি মারধর ঝগড়াঝাঁটি চলতে থাকল। শুধু তাই নয়, তালাক দিতে চাইল একেবারে। কারণ রটতে দেরি হয়নি, ওসমান আলীর এক ভাগ্নের সঙ্গে তার নাকি পীড়িত চলছিল। এদিকে এই ভাগ্নিটি উসমানের মহা দুশমন। জমি নিয়ে মামলা চলছিল মামার সঙ্গে। সেসব শরীয়তি সম্পর্কের বন্টনের রীতি সাধুর কথা জানার কথা নয়। সাধু শুধু জানত মামা মরলে সম্পত্তিতে তার হাতেই ফিরে যাবে, কারণ জমি তার মায়ের সূত্রে জবরদখল করা হয়েছে। ভাগ্নের নাম ইসমাইল, পাশের গায়ে বাড়ি, সাইকেল চেপে বেড়াত। দেখলে হিন্দু বলে মনে হয়, খুব শৌখিন ছোকরা। সাধুর সঙ্গে অল্প বিস্তর খাতির ছিল। সে সাধুকে একদিন ডেকে একটা প্রস্তাব দিল। ওসমানকে খতম করতে পারবে না সাধু, যার বাবা কালু মুখার্জি 101টা খুন করেছিল? ইসমাইল জানে বাঘের বাচ্চা বাঘই হয়। 50টা টাকা বকশিস পাবে, কম কথা নয়। তখন সাধুর অবস্থা শোচনীয়, খাওয়া দাওয়া জুটে না। রোজ সন্ধ্যায় থানায় হাজিরা দিলে মনের অবস্থাটা কেমন হয় সাধুই জানে। সব সাহস শুকিয়ে যায় না মানুষের। সে সহজে রাজি হয়ে গেল। ফন্দি ফিকির ইসমাইল বাতলে দিল। তখন বর্ষার সময় সন্ধে ভিজে একাকার হয়ে সাধু গেল হাজিরা দিতে। বড়বাবুকে জানালো আজ থানায় থাকতে গেলে ধন্য হয়ে যাবে সে। ঘরের ছাদ চুইয়ে জল পড়ছে, ধসে পড়বে নির্ঘাত। কোন সাহসে সে শুয়ে থাকবে? দারোগাবাবু লুঙ্গি আর ফতুয়া পরে শুল সাধ্য। এক জায়গায় শোয়াটা ঠিক নয়, যদিও দারোগাবাবুর সে ইচ্ছেই ছিল। সাধু বলল, আমি থানার বারান্দায় শুভ স্যার। সর্বনাশ, মাথায় তুলে নিয়ে পালাবে রে মশা। তাহলে মশারি দিন। সাধুর আবদার রাখা হলো। তখনও হরিণ মারায় বিদ্যুৎ আসেনি। একটা হারিকেন জ্বলত, সেটা খড়ের চালার বাতায় টানানো থাকত। বাংলো ধাঁচের উঁচু বারান্দাওয়ালা ঘর। বারান্দায় শুলো সে, কম্বলও পেল, কারণ শীত শীত করছিল বেশ। থানায় সেন্ট্রি থাকার নিয়ম আছে, কিন্তু গ্রামের থানায় ওসব নিয়মকানুন মানা হয় না। নিঝুম রাত, ভালো করে দেখে নিয়ে সাধু উঠল। কম্বলটা এমনভাবে রাখল যেন মানুষ শুয়ে রয়েছে যথারীতি। তারপর বেরিয়ে পড়ল সে। সে রাতে উসমান বিবির সঙ্গে ঝগড়া করে মাটির ঘরের দাওয়ায় মশারি খাটিয়ে একা শুয়েছিল। ঘরে শুলেও অসুবিধা হতো না, বউ দরজা খুলে দিত সাধুকে। শুয়ে থাকা মানুষকে ফাঁস লাগিয়ে মারা অসম্ভব। সাধু ভাবনায় পড়ে গিয়েছিল, কিন্তু আর দেরি করাও যায় না। তখন সে কোমরের কাছ থেকে বড় চাকুটা বের করল। বেশ কিছু ভাবল না। এখনকার মতো বুদ্ধি থাকলে নিশ্চয়ই চিন্তা ভাবনা করত। মাথার দিকের দড়ি কেটে ফেলল। তারপর একটা অদ্ভুত ব্যাপার ঘটল। তার পিঠের কাছে বউটি কখন পা টিপে চলে এসেছে এবং তার পিঠে স্তনের নরম চাপ অনুভব করছে সাধু। কয়েক মুহূর্তের জন্য সে অন্যমনস্ক হয়ে গেল। এ মুহূর্তে সে কিসের স্বাদ? তারপর মেয়েটি তাকে অবাক করে দিয়ে টর্চ জ্বালালো। ঘুমন্ত মানুষের মুখে টর্চের আলো পড়তেই চোখ কেঁপে ওঠে। কিন্তু মুহূর্তে সাধু টের পেয়েছে মেয়েটি তাকে সাহায্য করছে। সে ধারালো চাকুটা প্রচণ্ড চাপে গলায় বসিয়ে দিয়ে এক টান দিল। আলো নিভল। তীব্র গঙ্গানি শুরু হলো, আর ভয় পেয়ে সাধু পালিয়ে গেল। যেতে যেতে শুনল মেয়েটি প্রচণ্ড চেঁচাচ্ছে, খুন 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 গো, কে করে গেল গো। হাত মুখ নালার জলে ধুয়ে সাধু দিব্যি শুয়ে পড়ল থানার বারান্দায়। কিন্তু শেষ অবধি একটু গোলমালে পড়ে গিয়েছিল সে। দারোগাবাবুর গেঞ্জি আর লুঙ্গি পরে গিয়েছিল, তাতে রক্ত লেগেছিল। ভাগ্যিস লেগেছিল। দারোগা গোপনে অনেক ধমকাধমকি করেছিল। খুন যে সাধুই করেছে
তা জানা, কিন্তু পোশাকটাই গোলমেলে ফেলেছে। ফাঁস হলে বেচারার চাকরি নিয়ে টানাটানি হতো, তাই চুপ করে গেলেন তখনকার মতো। কিন্তু পরে সাধুকে বেমক্কা একটা চুরির কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে নিশ্চিন্ত হলেন। সাধু সে ব্যাপারে একটুও দোষী ছিল না। জেল থেকে বেরিয়ে সাধু হরিণ মারা ঢুকতে সাহস পায়নি, পাছে সেই দারোগাবাবু আবার কিসে ফাঁসিয়ে দেন। খোঁজ নিয়েছিল সে, অশ্বিনী দারোগা এখনো বদলি হয়নি। তাছাড়া আরও বড় খবর, উনি এতদিনে বুড়ো হয়ে বিয়ে করেছেন। খুব দাপট বেড়েছে। সাধু আর হরিণ মারার ধারে কাছে যাবে না কোনোদিন। এবং একইভাবে সাধুর দিনকাল কেটেছে। সে আশা করে এভাবে বরাবর কাটিয়ে যাবে। সারাদিন যতগুলো মানুষে দেখে প্রত্যেকে তার ফাঁস লাগিয়ে মারতে ইচ্ছে করে। তার মনে হয় কাজটা একেবারে ডাল ভাতের মতো। হুকুম দিয়ে কেউ দেখুক, 1 ঘন্টার মধ্যে সাধু পৃথিবী শূন্য করে ফেলবে। আর এই কাজের জন্য তো তার জন্মই। এসব কথা ভাববার সময় অভ্যেস মতো চাপা শীষ দেয় সে। মুখটা উঁচু করে হাঁটে। কাঞ্চনতলার বারুজ্য পরিবারকে সে ওই একই চোখে দেখেছিল। ব্যর্থতার আফসোস তাকে এখন কুরে কুরে খায়। মাথার ঝাঁকটা বড্ড ভারী ভারী লাগছে। সে চলতে চলতে একসময় দেখল পথে কখন ভিড়টা বেড়ে গেছে। অজস্র মানুষ, কেউ সাইকেলে, কেউ গরু মোষের গাড়িতে, কেউ পায়ে হেঁটে চলেছে। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে ফেলফেল করে সে তাকালো। ভোজবাজি নাকি? কোথায় এত আসা যাওয়া হচ্ছে? পরক্ষণে টের পেল, কি সর্বনাশ, সে ব্রহ্মপুর মেলার পথেই চলেছে যে। কাচ্চা বাচ্চাদের হাতে নাগিন বাঁশি, বেলুন কাগজের ফুল, পুপু বাঁশির শব্দে কান ঝালাপাড়া হয়ে যাচ্ছে। খেলনার ফুল ফুটিয়ে বাড়ি ফিরছে সবাই। যারা যাচ্ছে তাদের চোখে লোভ আর খুশির আশা শেষবেলার রোদে ঝলমল করে উঠছে। এই বহতা খুশি এবং উজ্জ্বলতার মধ্যে সাধু নিজেকে লক্ষ্য করে দুঃখিত হল। সে এক তুচ্ছ বাসনওয়ালা সেজেছে কেন? এখানে তাতে কি বিচ্ছিরি না দেখাচ্ছে? যেমন বাজে জামাকাপড়, তেমনি রুক্ষ চেহারা। ঠোঁট ফেটে জ্বালা করছে, খালি পা হাঁটু অবধি ধুলোয় ভর্তি। মাথায় অমন সুন্দর চুলগুলো চেপটে একাকার হয়ে গেছে। বক্ষতালু শিশিয়ে উঠেছে চাপা একটা যন্ত্রণায়। সামনে একটা মোড় দেখা যাচ্ছে, দুধারে ধুধু শূন্য মাঠ, ঢেউ খেলানো রাঙ্গের মাটি। রুক্ষ কিছু গাছ একলা দুকলা দাঁড়িয়ে আছে। কোথাও বাজা ভাঙ্গার উপর তাল গাছের সারি। সাধু বিরক্ত মুখে সামনের মোড়ের দিকে তাকাচ্ছিল। একটা গ্রাম আছে ওখানে, মোড়ে দোকানও আছে দেখা যাচ্ছিল। কয়েকটা ট্রাক আর বাসও দেখতে পেল সে। তাহলে ওখান থেকে পাকা সড়ক শুরু। সামনের লোকটাকে সে জিজ্ঞেস করল, ওটা কোন গ্রাম দাদা? লোকটা কেমন চোখে তাকে দেখে নিয়ে জবাব দিল, গোসাইতলার হাট। ব্রহ্মপুর আর কদ্দূর? আর মাইলটাক। মেলায় যাবে নাকি? ইচ্ছে। কোত্থেকে আসা হচ্ছে? মোহনপুর। মোহনপুর? সে তো মা গঙ্গার ধারে, এর দূরে। সাধু হক চকিয়ে বলল, হ্যাঁ, ঘুরতে ঘুরতে চলে এলাম আর কি। লোকটার আগে যে ছিল সে সাধুর বয়সী, বেশ বলিষ্ঠ গড়ন। দুজনেই ভালো জামাকাপড় এবং জুতো জোড়া পরেছে, সুতরাং ভদ্রলোক বলে তাকে মনে হলো সাধুর। আগের যুবকটি পিছিয়ে এসে বলল, কি আছে ঝাঁকায়, বাসনকোসন দেখছি? সাধু বলল, হ্যাঁ। কাঁসার কি দর যাচ্ছে হ্যাঁ বাসনওয়ালা? সাধুর পিত্তি জ্বলে গেল এই সম্ভাষণ শুনে, কিন্তু হজম করল। বলল, দর চড়েছে বড্ড। তা কত শুনি? কেন, কিনবেন নাকি? খামোকা দরদরি করে কি লাভ? যুবকটি হেসে উঠল, মেজদা, বাসনওয়ালা একেবারে মেজাজি রাজা বাদশাহ দেখছি, এর মাথায় জল দেয়া দরকার। আগের লোকটি বলল, তা তো হবারই কথা। কোথায় মোহনপুর? সে কি এখানে?
বোঝা বয়ে বেচারার মেজাজ খিচড়ে যাওয়ার স্বাভাবিক। যুবকটি সাধুর কাছাকাছি হয়ে বলল, ব্যবসা বাণিজ্য করতে হলে মেজাজ ঠিক রাখতে হয় ব্রাদার, বুঝেছ? নিজের মাথার সুন্দর টেরিকাটা চুলগুলো টোকা মেরে সে বলল, ঘিলু ঠান্ডা রাখতে হয়, তারপর ব্যবসা করো বাসনপত্রের। কিনবে মেয়েরা, মেজাজ করলে যে গালে ঠোনা মেরে দেবে। হ্যাঁ? সে নিজের রসিকতায় হু হু করে হেসে উঠল। সাধু রেগে লাল হয়ে গেল। সে দাঁতের ফাঁকে যা বলল, যা তা বললে ভালো হবে না, বলে দিচ্ছি, আমি কারো ধারিনি। ওরে বাব্বা, বল তাকারা হয়ে গেছে যে। যুবকটি চেঁচিয়ে উঠল। তেমনি হেসেও খুন হল, ও মেজদা, একেবারে খ্যাপচুরিয়াস। সাধুর মাথা ঠিক রাখতে পারল না, ঝাঁকা নামিয়ে রেখে রুখে দাঁড়ালো। কি বললে? আরেকবার বলো, বলে দেখো। যুবকটি গ্রাহ্য করল না, আবারও হেসে উঠল। ওরে বাবা, এ যে ষাঁড়ের মতো ঘুরে দাঁড়িয়েছে, মারামারি করতে যায়। ও মেজদা, দেখো দেখো। কি হচ্ছে শ্যাম? ছেড়ে দে, বাসওয়ালার সঙ্গে ঝামেলা করছিস কেন? তোর যত বয়স বাড়ছে তত চলে আয়, চলে আয়। মেজদার কথায় কান করল না শ্যাম, বলল, কি হে, তাহলে সত্যি লড়বে এক হাত? তারপরে আচমকা সাধুর মুখে জুড়ে ঘুষি মারল। সাধু পড়ে গেল। মেজদা মাঝখানে দাঁড়িয়ে ভাইকে টানতে টানতে সরিয়ে নিয়ে গেল। পথের লোকে দাঁড়িয়ে মজা দেখতে থাকল। পরে গিয়ে সাধু টের পেল তার ঠোঁট কেটে রক্ত ঝরছে। আঙ্গুলে রক্তটা নিয়ে দেখল সে। পরক্ষণে সে শান্ত হয়ে গেল। আস্তে আস্তে ধুলু ঝেড়ে উঠে দাঁড়াল। বাসনের ঝাঁকটার কাছে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। মেজদা বলল, কিছু মনে করো না বাসনওয়ালা, ছেলেটা বড্ড গোয়ার। কই, হাত লাগাও, মাল তুলে দেই। সাধু ঘাড় নাড়ল। একটু দাঁড়িয়ে থেকে চলে গেল লোকটা। শ্যাম একটু তফাতে দাঁড়িয়ে হাসি মুখে সিগারেট ধরিয়েছে। সাধুর দিকে হাসি ভরা মুখে একবার তাকিয়ে সে মেজদার সঙ্গে এগোলো। ভিড় আবার চলতে থাকলো যে যার দিকে। সাধু একটা বড় নিঃশ্বাস ফেলল। তার বুকে একটা প্রচণ্ড কাকুতি ঠেলে উঠেছিল। সে চেঁচিয়ে বলতে চাইছিল, আমি বাসনওয়ালা লই, আমি সাধু, কালো মুখুর্জের ছেলে গোপীনাথ। কিন্তু সে তো আর সম্ভব নয়। এই কষ্টটা তার চোখে জল এনে দিল। রুমাল বের করে চোখ মুছে সে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সাধু যখন গুসাইতলার একটা চায়ের দোকানে বসেছে, তখন সন্ধ্যা হয়ে গেছে। ওখান থেকে দূরে দক্ষিণে ব্রহ্মপুরের মেলার আলো চোখে পড়ছিল। উত্তরের হাওয়াটা কমেছে। এখন শীত বেড়েছে। চারতারণের তুলোর কম্বল আর জুতো ফেলে আসা কি বোকামিটাই হয়েছে, এতক্ষণে টের পাচ্ছিল। পাতলা সুতির চাদরে এই প্রচণ্ড শীত থেকে বাঁচা কঠিন হবে। মেলায় গিয়ে এক্ষুনি কম্বলের খোঁজ করা দরকার। থাকবে কি? তার আগে গুসাইতলার কোনো দোকানে মালপত্র ঝেড়ে দেয়া যায় কিনা খোঁজ নেওয়া দরকার। তারপর খিদেও পেয়েছে প্রচণ্ড। ভাত না হোক, লুচি সন্দেশ খেয়ে নেবে এক পেট। পকেটে নগদ 25 টাকা আছে। ভাবনা কি? চা খেয়ে সে পাশের লোককে জিজ্ঞেস করল, বাজারে কাঁসা পেতলের দোকান আছে দাদা? লোকটা আস্ত কম্বল মুড়ি দিয়ে বসেছিল। নাকের ডগাটা দেখা যাচ্ছিল শুধু। জবাবে সে ঘাড় নাড়ল। আছে। সাধু বলল, কোথায় বলুন তো? মাথাটা নেড়ে অদ্ভুত ভঙ্গিতে সে সামনের দিকে দেখিয়ে দিল। চাওয়ালার কানে গিয়েছিল কথাটা। বলল, চলে যাও, ওই যে আলো জ্বলছে। সাধু গেল। দোকানের মধ্যে হাস্যক জ্বলছে। লোহার বেড়া আছে এক পাশে, সোনার উপর ব্যবসাও আছে। দুটি লোক খাতা নিয়ে ঝুঁকেছিল। সাধুকে দেখে মুখ তুলে তাকিয়ে রইল। কোণের দিকে আরও একজন উবু হয়ে বসে হুক্কো খাচ্ছিল। তার সামনে একটা আগুনের মাসলা। হুতুম পেঁচার মতো গলায় সে বলল, করবার নাকি রে? সাধু বলল, আগে না, আমি গুপি। গোপী? সে আবার কে? সামনের একজন বলল, কি মাল আছে? কোথাকার লোক? মানুষ নয়, যেন রেকর্ড বাজছে।
সাধু ঝাঁকটা নামিয়ে বসল, তারপর বলল, দেখুন, বড্ড বিপদে পড়েছি। পথে আমার টাকা কড়ি কেড়ে নিয়েছে। এই দেখুন, মারধর করেছে। বাধা দিয়ে দুজনের একজন এক গলায় বলল, সর্বনাশ, থানায় চলে যাও। এখন বোধহয় দারোগা বাবুকে পেয়ে যাবে। যাও যাও, ঘুমোতে গেলে আর রাতের বেলায় মাথা ভেঙ্গেও বেরোবে না দারোগা। আগে না, থানা পুলিশের হাঙ্গামে যাব না। আপনারা? আমরা কি করব? এই সামান্য মাল আছে, যদি দয়া করে কিনে নেন ভালো হয়। একটু চুপ করে দুজনে ওকে দেখতে থাকল। কি তীক্ষ্ণ দৃষ্টি সব! সাধুর শীত চলে যাচ্ছিল ক্রমশে। অবশেষে একজন বলল, মহাজনকে? সাধু বুঝল না, বলল, আগে। বলি, ব্যবসা তো করছো, মাল করতে কেন? আগে খাগড়া। মহাজনের নাম কি? সাধু আবার পলকে নিজের ধূর্ততায় ফিরে পেয়ে বলল, আগে সুনীল কুমার চন্দ্র। এই নামটা ভাগ্যিস সে জানত। লোকটা তা শুনে বলল, সুনীল চন্দ্র আবার কাঁসা পেতল ধরল? কিছুই বাদ দেবে না দেখছি। তা দেখো, আমরা সব মাল কিনব না। সাধু দমে গিয়ে বলল, কিনবেন না কেন? সুনীল চন্দ্র পাজির হদ্দ। মাল তার কাছে বাকিতে না নগদে কিনেছ কে জানে বাবা। ওই পথে আমরা নেই। আগে রসিদ দেখাও, তখন কথা হবে। সাধু বুঝল, ব্যবসার জগতে একটা চুক্তি আছে পরস্পর। যে মহাজন যত দূরেই থাক, সে অলিখিত চুক্তি মেনে চলবে। দুনিয়ার কত রকম লাইন নিয়ে মানুষ বাঁচছে। প্রতিটি লাইনের লোকজন পরস্পর যেন এক হাতটা, পরস্পরকে সাহায্য করবেই। বেলাইনের লোক তাদের চোখের সামনে ধরফর করে মরলেও চেয়ে দেখবে না। তাছাড়া নিজের লাইনে সবাই কেমন ঠান্ডা, নিষ্ঠুর, নির্লিপ্ত। যেমন সাধু নিজেও তাই। যেদিকে তাকাও শুধু দল আর দল। নানান দলে পৃথিবীর মানুষ ভাগ হয়ে আছে। এ বড় অদ্ভুত ব্যাপার। সাধু মনের বিষ মনে রেখে বলল, চোখের দিব্যি, মাল নগদে কিনেছি। রসিদ ছিল টাকার সঙ্গে। শালা ডাকুরা কেড়ে নিয়েছে গেছে, নইলে তো এতক্ষণে দেখাতাম। পেছনের তামাক্ষর হুতুম পেঁচার স্বরে বলল, রাত্রিরে আমরা বেচাকেনে করি নে। সাধু মরিয়া হয়ে বলল, বাবুমশাই, বড্ড বিপদে পড়ে এসেছি। যা দেবেন দিন, মালগুলো নিয়ে। এ ব্যবসা আর করব না বলেই কিরে করেছি, বিশ্বাস করুন। ওর ওই মাসলার আগুনের এক টুকরোর মতোই জবাব হলো, হবে না। সাধু ফুঁসে উঠল, কেন হবে না? এগুলো খেলনা না ধুলোবালি শুনি? আপনার তো ভারী অদ্ভুত লোক মশাই। আপদে বিপদে মানুষকে দেখবেন না। এমন বলাটা নিশ্চয়ই ব্যবসাদার বা বাসনওয়ালার মতো হল না। এ বলি বেলাইনের। সাধু বুঝেও রোখের মাথায় বলল। তার শ্বাস প্রশ্বাস ঘন ঘন পড়তে লাগল। ওদিকে সামনের লোক দুটো চোখ জ্বলতে জ্বলতে এক ফুলকি ঠিকরে বেরিয়ে পড়ছে যেন। সাধুর মনে হলো তার আত্মার ভিতর অবধি খুঁটিয়ে দেখছে দুই চতুর ঘুঘু মানুষ। দেখুক, সাধু মরিয়া। হঠাৎ এদের একজন, যার কপালে তিলক কাটা, মুখ নামিয়ে কেমন বিদঘুটে হাসল, চাপা স্বরে বলল, চোরাই মাল নাকি রে? খুলে বলোই না, এদিক ওদিক করার কি আছে এত? সাধু জোরে মাথা নেড়ে প্রায় গর্জে উঠল, না না, চোরাই না। আবার চাপা রসিকতার স্বরে সে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ও আমরা গন্ধেই বুঝতে পারি। ভূষণদা, মালটা দেখো তো। মুহূর্তে সাধু নরম হল, ফুস করে একটা নিঃশ্বাস ফেলে সিগারেট ধরালো। তার টাকা নিয়ে কথা। ভূষণ নামের লোকটা ঝাঁকা টেনে নিয়ে মাল দেখতে ব্যস্ত হল। তা মুখ খেকো গম্ভীর, গম্ভীর গলায় কি যেন বলল, বোঝা গেল না। সাধুর চাপা শীষ দিতে ইচ্ছে করছিল অভ্যেস মতো, ইচ্ছেটা চেপে রাখল। ভূষণ বলল, খাগড়াই বটে, সতু, দাম বলে দাও। তার মানে বিনে ওজনে নেবে? সাধু টাকালো। সতু বলল, দেখো বাবু, এসব মাল রাখার অনেক ঝাক্কি।
আবার গলিয়ে পিটিয়ে ভুল বদলাতে হবে, নয়তো গোলমালে পড়ে যাব। সব খরচা ধরে টরে 30 দিতে পারি, রাজি থাকলে দাও। সাধু বলল, তাই দিন। সাধু টাকা গুনে নিয়ে বেরিয়ে আসছে, সতু পিছু ডাকল, চাপা সরে বলল, শোনো, কোত্থেকে হাত দিয়েছ বলে গেলে না? এদিককার কারণ নয় তো? সাধু একগাল হেসে জবাব দিল, না, মোহনপুর এলাকার, সে আপনি ভাববেন না। রাস্তায় বেরিয়ে সে শটান খাবারের দোকানেই ঢুকল। অনেকদিন পর সাধু পেট পুরে লুচি আর রসগোল্লা খাবে। তার নোলায় জল জমতে থাকল। ময়রার দোকানের বেঞ্চে সে বসে চাপা শীষ দিল এতক্ষণে। বাস ছেড়েছিল রাত 9টায়, লাস্ট ট্রিপ। 10 মিনিট লেগেছিল ব্রহ্মপুরে পৌঁছতে। সাধু যখন বাস থেকে নেমেছে তখন সে অন্য মানুষ, পরনে নতুন ধুতি, ডোরাকাটা শার্ট, পায়ে 6 কাটা দামের হালকা স্যান্ডেল, কাঁধে ব্যাগ। ব্যাগে একটা নতুন কম্বলের সঙ্গে ময়লা ধুতির শার্ট আর চাদর ঢুকে সেটা বেশ ডাগর দেখাচ্ছিল। আরও টুকিটাকে কিনেছিল সে গোসাইতলার বাজারে। দাঁত মাজা ব্রাশ, পেস্ট, সাবান, স্নো, এক শিশি গন্ধতেল, একটা চিরুনিও। সাধু এখন ছোটখাটো রাজা। চাপা শীষ দিতে দিতে সে মেলায় ঢুকেছিল। একটু শীত করছিল না আর, মেজাজে এক অপূর্ব উষ্ণতা। ঢুকার মুখে এতক্ষণে ঝুমুরদের কথা মনে পড়েছিল তার। একটু আনমনা হয়েছিল, সত্যি কি ওরা কাকড়া পোড়া হয়ে মরেছে? পরক্ষণে মনে হয়েছিল ওরা সোঁতার মধ্যে ফাঁকা জায়গায় ছিল, পুড়ে মরার চান্স কম। তবে ধোঁয়ার কষ্ট পেয়েছে খুব। কে জানে, ধোঁয়ায় মানুষ মরে নাকি? আর মরে গিয়ে থাকে তো কি করার আছে? শুধু আফসোস রয়ে যায়, গয়নাগুলো মেরে দেবার হয়তো একটা চমৎকার সুযোগ চলে গেল। সকালে সেখানে গিয়ে খোঁজখবর নিলে ভালো হতো, কিন্তু থাক, পৃথিবীতে কত জায়গায় কত কারি কারি ধন সম্পদ জমে আছে। সাধু তার অন্য হন্যে হয়ে ইচ্ছে করছে না। তার অল্প স্বল্প জুটে গেলেই চলে যাবে। মেলার আলো আর হইচই, ড্রামের বাজনা, বাঁশি সুর তাকে উত্তেজিত করে তুলেছিল ক্রমশ। রক্ত গরম হয়ে উঠছিল। দিঘির পাড়ে দাঁড়িয়ে চুল আছড়ে নিয়ে সে হনহন করে এগিয়ে গিয়েছিল মেলার মধ্যে। দুধারে কপাট আর তক্তপোষওয়ালারা তেঁতুলতলায় খোলামেলা রাত কাটাচ্ছে। তারপর লোহা লক্করের দোকান, তারপর চোখ ধাঁধানো মণিহারির আসর। মধ্যে সামিয়ানার নিচে মস্ত প্রাঙ্গণে যাত্রা হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে ঝুমুরদের আসর খুঁজতে খুঁজতে অন্যদিকে চলে গিয়েছিল। এসব আসর একটু আড়ালেই বসে, মেলার পেছন দিকটায়। ব্রহ্মপুরে ঝুমুর আসাটা চিরকালের রেওয়াজ। আজকাল ঝুমুর প্রায় উঠে গেছে। ছেলেবেলায় সাধু সব মেলাতেই দেখছে, ঝুমুর না হলে চলত না। মাজা দুলিয়ে একগাদা ছুরি নাচত আর পীড়িতের গান গাইত। লোকেরা পেলা ধরত, নাম ধরে ডেকেই পেলা করত। আর এলোকেশী অথবা যমুনা নাচতে নাচতে ভিড় ঠেলে গিয়ে তার কোলে বসে পড়ত। দেখা দেখি সাধু পেলা ধরেছে, কিন্তু ছুরিদের বেশি ফচকেমি সে বন্দোবস্ত করতে পারত না। ধাক্কা দিয়ে ঠেলে পালিয়ে যেত। অথচ সে এক মজার খেলা। একটা তামার পয়সা জোরে আস্ত করে ছুরি নেচে নেচে কাছে আসবে, গলা জড়িয়ে ধরবে। এর মতো আশ্চর্য ব্যাপার আর কি আছে? সাধুর ওস্তাদ বাহাদুর লোকটা ছিল ভারী মজার। পেলা ধরে যখন এলোকেশীরা এসেছে, চোখ নাচিয়ে বলেছে, আমার ওই খোকাকে একটুখানি দুধু খাইয়ে দে তো মা। ব্যাস, এলোকেশী প্রায় কুলে তুলে নিয়ে কিশোর সাধুকে নিল। ওর মুখটা বুকে চেপে ধরেছে। সাধু ছটপট করে ছিঁড়ে বেরিয়ে আসছে। লজ্জায় আর রাগে অস্থির সে। কিন্তু এলোকেশীর গায়ে কেমন মিষ্টি গন্ধ ছিল, ঘামের সঙ্গে মেশা স্নো পাউডারের গন্ধ। ভ্যাপসা হলেও মিষ্টি। নাক থেকে কতক্ষণ যেত না। সকালে জামা শুকে গন্ধটা বারবার নিত সাধু। মন কেমন করে উঠত। ওটাই তার লোভের ব্যাপার ছিল বারবার। এখনো ওই ধরনের গন্ধ হঠাৎ পেলে এলোকেশীর কথা মনে পড়ে যায় সাধুর। মন কেমন করে উঠে। স্মৃতির অন্ধকারে হারমোনিয়াম তবলা বাজে, ঘুঘুর বাজতে থাকে ঝুমঝুম করে। একবার
জেঠতুতু দাদা নিবারণের শালি এলো। শহরের মেয়ে, সবসময় সেজেগুজে থাকে। সাধুর তখন বড় 14-15 বছর বয়স। ছিচকেপনার জন্যে ঘরে ঢুকা তার বারণ। তবু নিবারণদার শালি তাকে জোর করে ঘরে ঢুকিয়েছিল। খাটে বসিয়ে নাম ধাম জিজ্ঞেস করেছিল। সাধু পালাতে পারলে বেঁচে যায়। আর ওই ছটফটানির মধ্যেই হঠাৎ নাকে এলো এলোকেশির গন্ধ। সাধু বশ মেনে গেল সঙ্গে সঙ্গে। মেয়েটির বুকে মুখ ঘষতে পারলে যেন দম আটকানোর ভাবটা কেটে যায় তার। তুমি পড়াশোনা করো না? বলছো কি? এমন সুন্দর ছেলে, ভদ্রলোকের ছেলে, সে কি গো? দরজা থেকে নিবারণের মা বলল, কাকে কি বলছো মা? বাবার লাইন ধরতে বাকি রইল নাকি এ বয়সেই? গুপি, এখন আয় বাবা। সাধুকে উনি গুপি বলতেন। সাধুর মান অপমান জ্ঞান বরাবর টনটনে। সে কিন্তু ওই গন্ধটার লোভে উঠে আসতে গরুমিশি করছিল। শেষ অবধি বুড়ি জেদ ধরে প্রায় টেনে বাইরে নিয়ে বের করে দিল ওকে। সেবেলা সাধুর ও বাড়ি খাবার কথা ছিল, খায়নি। মাঠে গিয়ে গাছতলায় বসে কেঁদেছিল। আর তার ফল হল পরদিন নিবারণদার তেজি খাসিটা জলে ডুবে মারা পড়ল। কোথায় আছে সেই এলোকেশির গন্ধওয়ালা মেয়েটা? এতদিন নিশ্চয়ই অনেকগুলো ছেলেপুলের মা হয়েছে। একবার দেখতে ইচ্ছে করে সাধুর। দোকানপাটের পেছনে গিয়ে সাধু অবাক। এ যেন আরেক মেলা। চারদিকে গ্যাসবাতি আর হ্যাজাক জেলে আগন্তি জুয়ারি আসর বসিয়েছে। থোকা থোকা ভিড় জমে আছে এক এক ছকের সামনে। বাদামি চামড়ার কোটের ভেতর নটিগোড়ার খড়কড় শব্দ হচ্ছে। রঙিন ছকে হরতন, ইস্কাতন, রুইতন, চিরতন, ড্রাগন আর রাজকুমারের ছবি। জুয়ারিরা সবাই গোফ রাখে, হাতে বালা পরে, মাথায় মাফলার জড়ায়। সাধুর জুয়ারি হতে ইচ্ছে করে বারবার, কিন্তু খেলায় বসতে ভয় পায়। ওতে নাকি জাদুবিদ্যার দরকার হয়। তা না হলে সে যে খেলতে বসে শেষ অবধি সে হেরে ফতুর হয় কেন? সাধুকে কে সেই জাদুবিদ্যা শেখাবে? একটা আসরে ভিড় বেশি। সাধু সেখানে উকি দিল। একটা নিচু টুলে হ্যাজাক জ্বলছে। হ্যাজাকটা নতুন। প্রথমে সে হ্যাজাকটাই দেখতে থাকল। কালী পুজোর রাতে অমনি একটা নতুন হ্যাজাক এনেছিল হরিণ মারার জমিদার বাবুরা। সে সাথে সবাই যখন মাতাল হয়ে লুটাচ্ছে, সাধু হ্যাজাকটা খুলে নিয়ে পালিয়েছিল। কেউ টের পায়নি। এতগুলো আলুর মধ্যে একটা আলু গেছে, সেটা টের পেতে আরও 2 দিন লেগেছিল। ততক্ষণে সাধু 5 ক্রোশ দূরের একটা গায়ে এক ধনী মুসলমানকে 10 টাকায় ঝেড়ে এসেছে। সেটা চোরাই মাল কেনার ব্যাপারে সবাই একরকম। দরকার না থাকলেও কিনবে, টাকা ধার করেও কিনবে। সাধু হঠাৎ দেখল জুয়ারির পাশে একটা বউ বসে আছে। বউ, কারণ স্মৃতিতে ডকডকে সিঁদুর, রাঙ্গা ঠোঁট। পান চিবোতে চিবোতে মিটমিটি হাসছে। হাসতে হাসতে আসরের ভিড় ও খেলোয়াড় বা খেলাড়িদের দিকে তাকাচ্ছে, যেন হাসির সঙ্গে জাদুমন্ত্র ছড়াচ্ছে ঝিলিক দিয়ে। হাঁটু দুমড়ে বসে আছে সব পয়সাওয়ালা খেলাড়ি। বেশভূষা দেখে স্পষ্ট বোঝা যায় ওরা এলাকার পয়সাওয়ালা শৌখিন ছোকরা। 2-1 বয়স্ক মানুষ আছে। জুয়ারির দিকে তাকিয়ে আরও অবাক হল সাধু। এজন্য রীতিমতো সাহেব মানুষ। গোফ, হাতে বালা সবই আছে, কিন্তু প্যান্ট কোট আর টাই পরা এমন জুয়ারি সাধু কখনো দেখেনি। ঝকমকে লোক মুখটার, গোলগাল, মাথায় টাক আছে। সচরাচর ম্যাজিকের তাঁবুতেও রিংমাস্টাররা এমন পোশাক পরে না। আর সার্কাসের তো কথাই নেই, তারা সবাই উঁচু জাতের মানুষ। সাধুর ধারণা এরকম। সাধু কৌতূহলী হয়ে বসে পড়ল আসরের ফাঁকে। অমনি তার দিকে চোখ গেল বউটির। কি ভাই, বসবে নাকি এক হাত? হ্যালো মিস্টার, আমাদের নতুন প্লেয়ারকে একটু জায়গা দিন না প্লিজ। সাধুর কান জুড়িয়ে গেল। সিনেমায় এমন কণ্ঠস্বরের কথা বলে মেয়েরা। সে ঝোঁকের বসে একটা টাকা বের করে চিরতনে ধরল। খড়খড় শব্দ করে সাহেব জুয়ারির কৌটে নাড়তে লাগল। আর সেই মুহূর্তে সাধুর মনে হলো আশ্চর্য, এলোকেশির গন্ধটা সে পাচ্ছে। অবিকল সেই গন্ধ। সাধু নাক উঁচু করে লুকিয়ে শুকল। অভিভূত হয়ে গেল। সাধুর মনে হলো তার মধ্যে একটা উলট পালট শুরু হয়ে গেছে। গুটি ছড়িয়ে পড়েছে ছকে। সাধু জিতেছে।
মেয়েটি নিজের হাতে তার দিকে 2 টাকা ঠেলে দিয়ে বলল, নিন ভাই, আপনার গুড লাক। সাধু খুশি হয়ে বলল, আর আপনার ব্যাড লাক। ভিড় হেসে উঠল, সাধু হাসল। ব্যাড লাক কথাটা মৌকা মতো বলার আনন্দে সে অস্থির হয়ে উঠল। কি কাণ্ড! কোথায় সে এক ছোট লোক বাসনওয়ালা সেজে শহরের বাচ্চাগুলোকে 100 বার বাবু মাসাই করেছে। খেলার নেশা মাথায় চড়ে গেছে সাধুর। মাঝে মাঝে সে টের পাচ্ছিল আজ রাতে মানুষ মরার চেয়ে ভয়ঙ্কর আরও এক বিপজ্জনক জায়গায় সে ঢুকে পড়েছে। কিন্তু মেয়েটির মুখের হাসি, মিঠে কথাবার্তা ওকে তক্ষুনি সেই বোধ থেকে সরিয়ে আনছিল। সাধুর হাতে মোটে 15টা টাকা ছিল। কয়েক দান পরে সে হিসেব করে দেখল আরও 10টা টাকা বেড়ে গেছে। একটা 5 টাকার নোট ধরবে নাকি? একটু ভাবনা চিন্তা করার জন্য সে মুখ ফেরাল। তারপরে দেখল তার চিন্তে এতটুকু ভুল হলো না। সেই শ্যাম তার পাশে বসে এতক্ষণ থেকেই খেলছে। মুহূর্তে শরীর রক্ত হয়ে গেল তার। শ্যাম তাকে নিশ্চয়ই দেখেছে এতক্ষণ, কিন্তু চিনতে পারেনি, বোঝা যাচ্ছে। চেনার কথাও না। সাধুর পরনে নতুন জামা কাপড়, মুখে স্নো, মাথায় গন্ধ তেল এবং পরিপাটি চুল আঁচড়ানো। চেনার কোনো উপায় তো নেই। তাছাড়া সাধুর চেহারাটাও তাকিয়ে দেখার মতো। কিন্তু আপাতত কি আর করবে সাধু? সে শ্যামের দানের দিকে তাকালো। শ্যাম 10 টাকার নোট বার করে ড্রাগনে ধরেছে। মুখে শব্দহীন হাসি, চোখে দৃষ্টি জুয়ারির বউয়ের দিকে। মেয়েটিও মুখ টিপে হাসল। সাধুর মনে হল এতক্ষণ ধরে শ্যামের দিকেই বউটি মনোযোগ ছিল যেন বেশি। তার সঙ্গেই বেশি কথা বলছে, হাসাহাসি করছে। প্রচণ্ড এক প্রতিদ্বন্দ্বিতায় খেপে গেল সাধু। সে 5 টাকার নোটটা রেখে একটা 10 টাকার নোট বাড়িয়ে দিল রাজ মুকুটে। জুয়ারি বলল, কত? পুরো। সাধু চোয়াল শক্ত করে তাকালো শ্যামের দিকে। শ্যাম তাকে একবার দেখে নিয়ে বাঁকা টোক ঠেয়ে হাসল। জুয়ারের হাতে বালা ঝিলিক দিল। বাদামি কৌটোটা নড়তে থাকলো মুখের উপর। ঘুরে ঘুরে ছকের আকাশে বাজ পাখির মতো কিছুক্ষণ বেরিয়ে শো করে ছকে এসে বসে পড়ল। আরও কিছুক্ষণ থেমে থাকলো জুয়ারির হাত। আঙ্গুলে এক গাদা আংটি, লাল নীল পাথর বসানো। সাধুর চোখ সেখানে আটকে আছে। ভিড়ে যেন চাপা উত্তেজনা, দম আটকানো, কি হয় কি হয় না ভাব। বউটি শান্ত হেসে সবার মুখের দিকে তাকাচ্ছে। জুয়ারি হেঁকে উঠল, আর কেউ হই? 1 2 3 4। চিরিতনে কে একটা শিখি ফেলল। 5 6 7 8। হরতনে একটা টাকা পড়ল। 9 10। কৌটো উঠে গেল। শ্যাম জিতেছে। সাধু? সাধু ফেলফেল করে তাকালো। সে গুটির কিছুই বুঝে না। প্রতি মুহূর্তে ভাবল, এই বুঝি বউটি অন্যবারের মতো তার দিকে আরও 10 টাকা এগিয়ে দেবে। কিন্তু না, সামনে মিটিমিটি হাসছে সে। আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে চুপচাপ বসে আছে। সাধু দেখল জুয়ারির আংটি পরা বিরাট থাবা ছকের সব টাকা পয়সা টেনে নিল। শ্যামের দিকে আগেই আরও একটা 10 টাকার নোট ছুড়ে দিয়েছিল সে, এবং শ্যাম নিজের দানের টাকাটা টেনে নিয়েছিল তক্ষণি। শ্যাম গুটি চেনে। সাধু প্রায় কোকিয়ে উঠল। কি হলো? বউটি ঠোঁটের হাসিতে ভিজিয়ে জবাব ছুড়ে দিল, ব্যাড লাক। সাধু অমনি উঠে পড়ল। জেতা টাকাগুলোর উপর দিয়েই গেল। শুধু বেঁচে গেছে সে। ওকে ভাই, এরই মধ্যে হয়ে গেল। সাধু দেখে মেয়েটির চোখে কি যেন এক ঝিলিক দিচ্ছে। সে মুখ ফিরিয়ে নিল। ভিড়ের মধ্যে হাসি শুরু হলো। রাঙ্গা মুখে সাধু ভিড়ের বাইরে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া তার উপর ঝাঁপিয়ে পড়ল। গুটি গুটি আবার অন্য ভিড়ের দিকে এগোলো সে। অন্যরকম উষ্ণতা দরকার, কিন্তু পায়ে যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। হাঁটতে কষ্ট হচ্ছিল তার। একটা চায়ের দোকানে কিছুক্ষণ বসে চা খেল সে। তারপর ঝুমুর দলের খুঁজে বেরিয়ে পড়ল। সারা মেলা ঘুরে কোথাও ঝুমুর দলের পাত্তা পেল না সাধু। তাহলে কি ওরা এবার আসেনি? মন আরও খারাপ হয়ে গেল তার। কথাটা কাউকে জিজ্ঞেস করতেও লজ্জা করছে। ওকে লম্পট ভাববে যে। অগত্যা সাধু যাত্রার আসরে ঢুকল। যুদ্ধের সিন চলছে।
তার মানে শেষ অঙ্ক। সাধু দেখল অনেকে শতরঞ্জি ও তেরপলে গড়িয়ে পড়ছে ইতিমধ্যে। যাত্রার দিকে তার উৎসাহ ছিল না। এক ফাঁকে ভিড়ে ঢুকে বসে পড়ল, তারপর হাই তুলতে তুলতে গড়িয়ে পড়ল। সহজে ঘুম এসে গেল তার। আজ সারাটা দিন কম ধকল তো যায়নি। ঘুমিয়ে সাধু স্বপ্ন দেখছিল। খাগড়ির খড়ের বন পেরিয়ে সে আসছে, বনে আগুন লেগেছে, দম আটকে যাচ্ছে তার, পালাতে চাচ্ছে, পা উঠে না। বাসনওয়ালা চাঁদতারণ চেঁচিয়ে বলছে, মার মার। ঝুমুর দৌড়ে এসে তার বুকে পড়তেই ঘুম ভেঙে গেল সাধুর। ধর্মর করে উঠে বসল সে। আসর ছত্রখান, লোকজন উঠে দাঁড়িয়ে ঠেলাঠেলি করছে। মাথায় ফেটটি বাঁধা লোকটি লাঠি তুলে চেঁচাচ্ছে, বসে পড়ুন বসে পড়ুন। মার মার আওয়াজ একটা আসছে। সাধু ভিড় ঠেলে আওয়াজটার দিকে এগোলো। পেছনে কোথাও হট্টগোল হচ্ছে, লোকেরা সেদিকে ছুটে গেল। সাধু গিয়ে দেখল জুয়ারিদের আসরে মারামারি লেগেছে, আসর গুটিয়ে ফেলেছে ওরা। সাধু ভিড় ঠেলে সেই সাহেব জুয়ারির খোঁজে করতে ব্যস্ত হয়ে গেল। যা ভেবেছিল তাই, মারামারিটা ওখান থেকেই হয়েছে। সাহেব জুয়ারির নাক ফেটে রক্ত পড়ছে, তার হাতে একটা বাঁকানো ডান্ডা, মোটরের হ্যান্ডেলের মতো। তাকে ধরে আছে ওর বউ, বড় বড় চোখ, নাকের ফুটো কাঁপছে। ব্যাপারটা কি? সাধু একজনকে জিজ্ঞেস করল, কি হয়েছে দাদা? লোকটা জবাব দিল, শালা জুয়ারি আর গুন্ডার মারামারি, চিরকাল এমনই হচ্ছে, ছেড়ে দিন মশাই। অন্য একজন বলল, দোষটা যাই বলো জুয়ারির নয়, তুই শালা কপালের দোষে হারছিস। ও কি করবে? এ তো হার জিতের খেলা, খেলতে বসলি কেন? আর একজন বলল, শ্যামাটার বড় বার হয়েছে, গতবার ওর নজর জুয়ারিকে ছুরি মারতে গিয়েছিল, মগের মূল্য পেয়েছে মায়েরি। সাধু চমকে উঠেছিল। শ্যামাকে দাদা? বনকাপাসির শ্যামা মজুমদার। এখনো সে ডিম ভাঙেনি, মারামারি করে বেড়ানো শালার পেশা হয়ে উঠেছে। মরবে, নিঘাতে একদিন মরবে। সাধু অনেকটা বুঝল, সেই শ্যাম। তার মাথার আগুন ধরে গেল। হনহন করে এগিয়ে সাহেব জুয়ারির কাছে গেল সে। জুয়ারির বউ ওকে এমন করে এগোতে দেখে চমকে উঠেছিল। সাধু বলল, কি হয়েছে বৌদি? পরক্ষণে নিজেই অবাক হল। বৌদি বলে ফেলল একেবারে। বউটি হাঁপাতে হাঁপাতে বলল, কি ভেবেছে ওরা? ভেবেছে বোস সাহেবের কেউ নেই, জানে না যে খবর দিলে শহর থেকে 100 লোক এসে মেলা অ্যাটাক করবে। সাধু বলল, শ্যামা মেরেছে নাকি? জুয়ারি নাকের রক্ত রুমলে মুছে বলল, হ্যাঁ। কই সে? সাধু মুখ তুলে শ্যামাকে খুঁজল। ভিড়ের মধ্যে একজন বলল, সে কি আর আছে মশাই, এতক্ষণে মেলা থেকে কেটে পড়েছে। সাধু হঠাৎ এক টানে কাঁধ থেকে ব্যাগটা খুলে ফেলল। তারপর জুয়ারির বইয়ের দিকে সেটা এগিয়ে দিয়ে বলল, এটা রাখুন বৌদি, আমি শালাকে দেখে আসছি। বউটি হাত বাড়িয়ে ঝুলাটা নিল। হয়তো ভীষণ অবাক হয়েছিল, তাই যন্ত্রের মতো নিল। ভিড়ও অবাক হল নিশ্চয়ই। সাধু পাগল হয়ে বেরোল। এমন অদ্ভুত জেদ কোনোদিন সাধু দেখায়নি। আজকে একটা উলটপালট হয়ে গিয়েছিল তার। সারা মেলা প্রায় প্রতিটি মুখ খুঁজে খুঁজে বেড়াচ্ছিল সে, কিন্তু কোথাও দেখতে পেল না সেই চেনা মুখটা। শেষ রাতের মেলা প্রায় ঝিমুচ্ছে, যাত্রার আসর ফাঁকা, সবাই ঘুমুচ্ছে, দোকানে ঝাঁপ পড়ে যাচ্ছে। সাধু যখন ফিরল তখন জুয়ার আসরগুলো ফাঁকা। শেষ রাতের কুয়াশা নীল হয়ে ঘিরে ধরেছে ওদিকটায়। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ক্লান্ত সাধুর সাহেব জুয়ারিকে খুঁজছিল। দেখল একটা আম গাছের পাশে ছোট্ট একটা তাঁবু রয়েছে। তার পাশে, কি অবাক, একটা হুটখোলা ছোট মোটর গাড়িও আছে। হ্যাজাকটা তাঁবুর ভিতরে রয়েছে। জুয়ারি বাইরে বসে সিগারেট টানছে, তার বউ তাঁবুর ভেতরে কী সব গোছাচ্ছে। সাধু কাছে গিয়ে বলল, ব্যাড লাক। তারপর খিকখিক করে হেসে ফেলল। ভেতর থেকে বউটি তাকিয়ে সাধুকে দেখল। জুয়ারি বলল, ছেড়ে দিন ভাই। ছাড়ব না, দেখবেন, আমার নামও সাধু। জুয়ারি তাকালো। কোথায় থাকেন? হরিণমারা। সে কোথায়? গঙ্গাপাড়ে।
আমার বাবাকে ও তল্লাটে সবাই চেনে, কালু মুখুর্জে, নাম শুনলে ভিমরি খায় লোকে। সাধু আবার হাসতে লাগল। তবে বাবা নেই, তার ছেলে তো আছে। বসুন ভাই বসুন, একজন মাত্র সাপোর্টার পেলাম এ মেলায়, বুঝলেন? এই শুধু আপনি। শালা একজন আমার হয়ে কথা বলল না। কি দেশ মশাই? জুয়ারি মুখ ঘুরিয়ে বউকে ডাকল। লতা, স্টোভটা জ্বালো, কড়া করে চা করো, আর ঘুমটুম হবে না। ভাইটিকে চা খাইয়ে দাও, বিস্কিট থাকলে দিও। একটা শতরঞ্জি দিল জুয়ারি। সাধু বসল, তারপর বলল, আপনার দেখছি মোটর গাড়িও আছে? আছে ব্রাদার, সঞ্জয় বোস। আনি দুয়ানি খেলা করে না, নাম ডাক শুনে এসেছিলাম এখানে। এরা নিলে তো 1 গাদা টাকা, অথচ নো সিকিউরিটি। মাথা বাঁচাতে এলো না মশাই। কি আশ্চর্য ব্যাপার দেখুন, আমি কালেই পালাবো এখান থেকে। তাঁবুর মধ্যে স্টোভের শোষ আওয়াজ শোনা গেল। সাধু বলল, দাদার থাকা হয় কোথায়? স্থায়ী ডেরা আছে একটা ভাই, কাটোয়ায় একটা পৈতৃক বাড়ি আছে। তবে শুকনো মৌসুমে, মানে ড্রাই সিজনে, রারো অঞ্চলে মেলায় মেলায় ঘুরি। এরকম নেশা বলতে পারেন। সঙ্গে 2-1 জন লোক রাখা উচিত দাদা, সাধু পরামর্শ দিল। উচিত তো বটে, ছিল আগে, তবে বুঝলেন সব শালা ঠক। এটা ওটা হাতিয়ে কেটে পড়ে শেষ অবধি। সাধুর ইচ্ছে হলো বলে, আমাকে নিন, কিচ্ছু ঠকবেন না, কিন্তু পারল না। কি ভাববে যেচে পড়ে অমন করে বললে? যদি নিজে থেকে বলে তো বলুক, সাধু তক্ষণই রাজি হয়ে যাবে। সে বলল, মানে বিশ্বাসী লোকের কথা বলছি, যে আপনার বিপদের সময় চাকু চালাতে পারবে। ওর কথা শুনে বোস সাহেব হেসে খুন হল। আরে ও লতা, শুনছো কি বলছে এ? বলে চাকু চালাতে পারবে। ভেতরে চা করতে করতে লতা বলল, ঠিকই বলেছে। তুমিও সাই দিচ্ছ ওকে? ভালো, তাই নেব এবার। বোস নিজে চালুকু চালিয়ে এত বড় হলো, তাকে এবার চাকু চালানোর লোক নিতে হবে। খুব হাসতে লাগলো সে। লতা চায়ের কাপ নিয়ে বেরোলো। আগে সাধুর হাতে একটা কাপ দিয়ে বলল, ভাগ্যিস তুমি ছিলে ভাই, নয়তো এতক্ষণ কি যে মন খারাপ হয়ে যেত। বিদেশ বিবই, কেউ এসে সাপোর্ট করলে মনটা খুশি হয়। বলে সে তাঁবুতে ঢুকতে গিয়ে ঘুরল। হাসিমুখে একটা চুপ থেকে সাধুর দিকে তাকালো, ফের বলল, সেই লোকটার খোঁজ পেলে কি করতে তুমি ভাই? সাধু গম্ভীর হয়ে বলল, চাকু চালাতাম। বোস সাহেব হু হু করে হেসে উঠল। বলেন কি, সর্বনাশ! লতা খুশি হয়ে বলল, তেমন কিছু করলে দেখতে, আমরা তোমাকে হাঙ্গামা থেকে বাঁচাতুম। ধূর্ত বোস বলল, ভালো ভালো, কিন্তু ব্রাদার, হঠাৎ আমার মতো একজন অচেনা লোকের হয়ে কেন শ্যামা বা বামাকে আপনি স্ট্যাপ করবেন? সাধু বলল, কেন? হ্যাঁ, কেন? সাধু কথা খুঁজছিল। ঠিকই তো, কেন সে শ্যামাকে খুঁজতে গিয়েছিল? মাথা ঠান্ডা রেখে সে আস্তে আস্তে বলল, আজ রাস্তায় আসতে আসতে শালা আমাকে ঘুষি মেরেছিল, সামান্য কথা নিয়ে, বুঝলেন? তখন থেকে রাগটা ছিল। স্বামী স্ত্রী দুজনেই এবার এক দফা হাসল। সাধু হাসল। শেষ রাতে নিঝুম ঠান্ডা বাগানের তলায় চা খেতে খেতে সাধুর মনে হল, এদের সঙ্গে থাকতে পারলে ভারী খুশি হতো সে। এরা কি তাকে নেবে? গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা থ্রিলার উপন্যাস নৃশংস এর 2য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।